আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আবারও অ্যানিমে আলাপে। আজকে আমরা দেখব দ্য ওয়াটার ম্যাজিশিয়ানের তৃতীয় পর্ব। গত পর্বে রায়ু আর এবেল জঙ্গলের মধ্য দিয়ে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। পথে তারা লিজার্ড ম্যানদের সাথে লড়াই করল, যেখানে এবেল দেখল রায়ু একসাথে 4টে আইসিকেল ল্যান্ড তৈরি করতে পারে। তারপর রক গোলেমসদের নেস্টে পড়ে রায়ু বিশাল আইস কিউব দিয়ে সবগুলোকে পিষে ফেলল। এবেল পুরোপুরি শকড, এমন ম্যাজিক সে জীবনে দেখেনি। এরপর তারা দেখল বিহিমথ আর ওয়াইভানদের যুদ্ধ, আর গ্রিফিন থেকে মাংস ছুড়ে দিয়ে প্রাণে বাঁচল। এবেল এখন বুঝতে শুরু করেছে রায়ু কোনো সাধারণ মেজ না। তো চলুন দেখি এবার তাদের সামনে কি আসে। পার্ট 3-এর শুরুতে দেখি এবেল রায়ুকে মনে করিয়ে দেয় যে বিহিমথের সাথে ফাইট করা ওয়াইভার্নগুলো নর্থ দিক থেকে এসেছিল, তার মানে নিশ্চয়ই তাদের আস্তানা আশেপাশেই হবে। আর তার ধারণা একদম সত্যি প্রমাণিত হয়, কারণ তারা শীঘ্রই কিছু ওয়াইভার্নকে একটা মনস্টার খেতে দেখতে পায়। রায়ু তাদের সাথে ফাইট করতে চায়, কিন্তু এবেল তাকে বোঝায় যে ওয়াইভার্নের মতো শক্তিশালী মনস্টারের মোকাবেলা করার জন্য অন্তত 20 জন অভিজ্ঞ অ্যাডভেঞ্চারারের প্রয়োজন। রায়ু তাকে বোঝায় যে ভবিষ্যতে তারা ফাইট এড়াতে পারবে না, আর জানতে চায় যদি ওয়াইভার্নগুলোকে মাটিতে নামিয়ে আনা হয় তাহলে সুবিধা হবে কি। এবেল সম্মতি জানায় এবং বলে যে ক্লোজ কমব্যাটে সে একটাকে হারাতে পারবে। তখন রায়ু সাথে সাথে বেরিয়ে আসে এবং একটা লম্বা ফিক্স স্পেল বা মন্ত্র পড়ার ভান করে 4টে আইসিকেল দিয়ে ওয়াইভানদের ডানা গেঁথে ফেলে। এবেল এই সুযোগ কাজে লাগিয়ে তাদের মগজ উড়িয়ে দেয়, কিন্তু ঠিক তখনই আরও 2টি ওয়াইভান সেখানে হাজির হয়। রায়ু এবার কোনো স্পেল ছাড়াই আইসিকেল ব্যবহার করে তাদের মাটিতে আটকে ফেলে, যা দেখে এবেলের কিছুটা সন্দেহ হয়। যাই হোক, তারা ওয়াইভানগুলোকে হারিয়ে তাদের ম্যাজিক স্টোনগুলো সংগ্রহ করে এবং আবারও নর্থের দিকে যাত্রা শুরু করে। শীঘ্রই তারা মাউন্টেন রেঞ্জ পার হয়ে সবুজ পাহাড়ের এলাকায় পৌঁছায়। এবেল অবাক হয়ে যায় যে তারা শুধু ওয়াইভার্নদের সাথেই ফাইট করেনি, বরং প্রচুর ম্যাজিক স্টোনও সংগ্রহ করেছে, যা এম্পায়ারে পৌঁছলে অনেক দামে বিক্রি করা যাবে। হঠাৎ রায়ু জানতে চায় তারা কোন দেশের দিকে যাচ্ছে, কারণ ডেহুই এম্পায়ার ছাড়া অন্য যে কোনো দেশে যেতে তার কোনো সমস্যা নেই। এবেল তাকে জানায় যে ডেহুই এম্পায়ার আরও কিছুটা উত্তরে অবস্থিত। এটা শুনে রায়ুকে বেশ চিন্তামুক্ত মনে হয়। এতে এবেল কিছুটা বিভ্রান্ত হয়ে রায়ুকে জিজ্ঞেস করে যে এম্পায়ার নিয়ে তার কোনো সমস্যা আছে নাকি। উত্তর দেয় যে তার এম্পায়ার বা সেখানকার মানুষের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু নামটা এতটাই ক্রেঞ্জ যে সে এর সাথে জড়াতে চায় না। এবেলের কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে, কারণ হঠাৎ রায়ু দূরে একটা রাস্তা দেখতে পায় যা পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে। এবেল বুঝতে পারে যে তারা যেই মাউন্টেন রেঞ্জটি মাত্র পার হয়েছে সেটি সাধারণ কোনো পাহাড় ছিল না, কিন্তু রায়ু যখন তাকে জিজ্ঞেস করে সে কি ভাবছে, এবেল এড়িয়ে গিয়ে বলে যে কিছু না, এবং জানায় যে এই রাস্তাটি তাদের একটা শহরে নিয়ে যাবে। বিছানায় ঘুমানোর কথা ভেবে রায়ু খুব এক্সাইটেড হয়ে পড়ে, আর এবেল তাকে শহরের খাবার খেয়ে দেখার পরামর্শ দেয়। তারা রাতের বেলা শহরে পৌঁছায় এবং একটি ইনে ডিনার করার সময় এবেল রায়ুকে অ্যাডভেঞ্চারার্স গিল্ডের রেজিস্টার করার পরামর্শ দেয়, কারণ গিল্ড লাইসেন্স তার আইডেন্টিটি কার্ড হিসেবে কাজ করবে। তাছাড়া যদি তার কাছে গিল্ড লাইসেন্স থাকে তবে নতুন কোনো শহরে প্রবেশের সময় তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সে রায়ুকে মনে করিয়ে দেয় যে শহরে ঢোকার সময় তার জন্য তাকে একটি সিলভার কয়েন খরচ করতে হয়েছিল। তখন রায়ু তাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে যে সে কি বন্ধুর জন্য খরচ করা প্রতিটা পয়সার হিসাব রাখবে। এবেল তার এই আচরণে কিছুটা লো কি ক্রিঞ্জ ফিল করে, কিন্তু সে তার লেকচার চালিয়ে যায় এবং রায়ুকে বলে যে সে যদি অ্যাডভেঞ্চার গিল্ডের মেম্বার হয় তবে গিল্ড তার কাছ থেকে ভালো দামে ম্যাজিক স্টোন এবং মনস্টার ম্যাটেরিয়াল কিনবে। সে ব্যাখ্যা করে যে শুধুমাত্র অ্যালকেমিস্টরাই এই ম্যাটেরিয়ালগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, যা শুনে রায়ু আরও জানতে আগ্রহী হয়। তবে সে কোনো প্রশ্ন করার সুযোগ পায় না, কারণ ওয়েট্রেস তার খাবার নিয়ে আসে। প্লেটে কারি রাইস দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। রায়ু ভাবতেই পারছিল না এই দুনিয়ায় কারি রাইস কীভাবে হতে পারে, কারণ বিভিন্ন ইসেকাই অ্যানিমেতেও হিরোকে পারফেক্ট কারি বানানোর জন্য সারা দুনিয়া ঘুরে অনেক কষ্ট করতে হয়, আর সেও ভেবেছিল তাকেও হয়তো এমনটা করতে হবে। কারির স্বাদও ছিল জাপানে খাওয়া কারির মতো সুস্বাদু এবং নস্টালজিক। রায়ু দ্রুত এক প্লেট শেষ করে আরও অর্ডার করে। পরের দিনও রায়ু সেই কারি কতটা ভালো ছিল তা নিয়ে বকবক করে এবং বলে যে এবেল তার কাছ থেকে এটাও লুকিয়ে রেখেছিল। সে মজার ছলে এবেলকে তার সব গোপন রহস্য ফাঁস করতে বলে, যা শুনে এবেল একটু ঘাবড়ে যায়। কিন্তু রায়ু আসলে শহরের ডেজার্ট শপগুলোর খোঁজ জানতে চেয়েছিল। এবেল নার্ভাস হয়ে বলে যে সে মিষ্টি পছন্দ করে না এবং সেখান থেকে চলে যায়। তার এমন সাসবো সন্দেহজনক আচরণ দেখে রায়ু অবাক হয়। যাই হোক, তারা আবার যাত্রা শুরু করে এবং শীঘ্রই বিশাল গমের ক্ষেত দিয়ে ঘোরা লন শহরে পৌঁছায়। তারা শহরের গেটে পৌঁছতেই গার্ড নিমার এবেলকে চিনে ফেলে এবং তাকে দেখে চমকে যায়, কারণ কয়েক মাস আগে এবেল নিখোঁজ হয়েছে বলে রিপোর্ট করা হয়েছিল। এবেল তাকে জানায় যে অনেক কিছুই ঘটেছে এবং রায়ুর কারণে সে বাড়ি ফিরতে পেরেছে। নিমার তার বন্ধুকে বাঁচানোর জন্য রায়ুকে ধন্যবাদ জানায় এবং আগ্রহের সাথে তার হ্যান্ডশেক করে। এরপর সে এবেলের সাথে গল্প জুড়ে দেয়। শহরের ভেতরে ঢোকে এবেল বলে যে তাদের সরাসরি গিল্ডে যাওয়া উচিত, কারণ সে সাথে থাকলে রেজিস্ট্রেশনের সময় রিওর র্যাঙ্ক বাড়িয়ে নেওয়া যাবে। সে বুঝিয়ে বলে যে সাধারণত নতুন অ্যাডভেঞ্চারাররা রেজিস্ট্রেশনের সময় এফ র্যাঙ্ক পায়,
কিন্তু বি বা তার উপরের র্যাঙ্কের কোনো অ্যাডভেঞ্চারার যদি সুপারিশ করে তবে তারা সরাসরি ডি র্যাঙ্ক পেয়ে যেতে পারে। শীঘ্রই তারা গিল্ডে পৌঁছায় এবং সেখানে সবাই এবেলকে আবার দেখে দারুণ অবাক ও খুশি হয়। তারা তাকে কোনো সেলিব্রিটির মতো ঘিরে ধরে। এবেলের জন্য এত মানুষের ভালোবাসা দেখে রিও বেশ খুশি হয়। সে ঠিক করে যে এবেলকে এই রিইউনিয়নটা উপভোগ করতে দেওয়া উচিত। তাই সে একটু ফ্রেশ বাতাসের জন্য বাইরে বেরিয়ে আসে। সে হাঁটতে শুরু করতেই হঠাৎ তার সাথে এক এলফের দেখা হয়। রিও যখন মেয়েটির চোখা কান আর সুন্দর চেহারায় মুগ্ধ, তখন ওই এলফ মেয়েটিও রিওর আউটফিট দেখে চোখ সরাতে পারছিল না। সে চিনতে পারে যে এটা ফেয়ারি কিংয়ের কোট এবং বলে নিশ্চয়ই রাজা রিওকে খুব পছন্দ করেন বলেই তাকে এমন উপহার দিয়েছেন। রিও তার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। এরপর এলফ মেয়েটি তাকে জানায় যে তার আজ খুব তাড়া আছে, তবে সে আশা করে ভবিষ্যতে তাদের আবার দেখা হবে। রিও পুরোপুরি ব্যাম্বুজেলড হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এমন সময় এবেল তাকে খুঁজতে বাইরে আসে এবং ভেতরে যেতে বলে। তারপর সে রিওকে তার সব বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং জানায় যে এই ছেলেটি তার জীবন বাঁচিয়েছে। সবাই এবেলকে বাঁচানোর জন্য রিওকে ধন্যবাদ দেয়, আর এই আটরিক্ত মনোযোগ রিও বেশ উপভোগ করতে শুরু করে। এরপর এবেল রিওকে ফ্রন্ট ডেস্কে নিয়ে যায় এবং রিসেপশনিস্টকে তার সুপারিশে রিওকে ডি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের হিসেবে রেজিস্টার করতে বলে। রিসেপশনিস্ট এটা শুনে অবাক হয়ে যায়, কারণ এবেলের পার্টি থেকে এর আগে কেউ কাউকে সুপারিশ করেনি। আর সে উত্তর দেয় যে রিও একটা বিশেষ কেস। রিসেপশনিস্ট জানায় যে র্যাঙ্ক বাড়ানোর আগে রিওকে তার শক্তির প্রমাণ দিতে হবে। তখন এবেল বলে যে সে এই ব্যাপারে সরাসরি গিল্ড মাস্টারের সাথে কথা বলতে চায়। রিসেপশনিস্ট তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, আর শীঘ্রই এবেল ফিরে এসেছে শুনে ড্রামাটিক গিল্ড মাস্টার হিউ দৌড়ে সেখানে চলে আসে। এবেল তখন রিওর সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং বলে সে চায় রিও যেন র্যাঙ্ক আপ এক্সাম দেয়। হিউ জানায় এর জন্য তাদের রিও শক্তির পরীক্ষা করতে হবে। এবেল উত্তর দেয় রিও তার চেয়েও শক্তিশালী, যা বিশ্বাস করা গিল্ড মাস্টারের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তার কথা প্রমাণ করতে এবেল ওয়াইভার্নদের থেকে পাওয়া সব ম্যাজিক স্টোন হিউকে দেখায়, যা দেখে তার মাথা নষ্ট হওয়ার জোগাড়। সে বলে তাদের কাছে যে পরিমাণ ম্যাজিক স্টোন আছে তার মানে তারা এতগুলো ওয়াইভার্ন শিকার করেছে, যা একটি পুরো দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। এবেল তাকে আশ্বস্ত করে যে মনস্টার অ্যাটাক নিয়ে চিন্তার কিছু নেই, কারণ তারা মালেফিক মাউন্টেনের দক্ষিণেই ওয়াইভার্নগুলোকে শিকার করেছে। পাহাড়ের নামটা শুনে রিও কৌতূহলী হয়ে ওঠে যে এর বিশেষ কোনো গুরুত্ব আছে কিনা। হিউ জানায় সে আজ পর্যন্ত এমন কারো কথা শোনেনি যে নিরাপদে মালেফিক মাউন্টেন পার হতে পেরেছে। সে দাবি করে যে জায়গাটা এতই বিপজ্জনক যে সর্বোচ্চ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারাররাও খুব জরুরি কারণ ছাড়া সেখানে যায় না। সে বিশ্বাসই করতে পারছিল না যে ইতিহাসে রিও এবং এবেলই প্রথমেই অসাধ্য সাধন করেছে। সে সাথে সাথেই কোনো পরীক্ষা ছাড়াই রিওর র্যাঙ্ক বাড়িয়ে দিতে রাজি হয়ে যায়। ঠিক তখনই এবেলের পার্টির সদস্যরা ধর্মড় করে রুমে ঢুকে পড়ে। তারা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিল, কারণ তারা ভেবেছিল এবেলকে হয়তো আর কখনোই দেখতে পাবে না। গিল্ড মাস্টার তাদের বন্ধুর সাথে সময় কাটানোর সুযোগ দিয়ে রিওকে নিয়ে রেজিস্ট্রেশনের জন্য বাইরে চলে যায়। রিও তার পিছু নেয়, কিন্তু যাওয়ার আগে এবেল তাকে কাজ শেষ হলে রিসেপশন ডেস্কে অপেক্ষা করতে বলে, কারণ সে তাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চায়। এরপর হিউ রিওকে তার অফিসের দিকে নিয়ে যাওয়ার সময় জানায় যে এবেলের পার্টি ক্রিমজন শোর তাদের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় দলগুলোর একটি। রিও এটা শুনে খুব একটা অবাক হয় না, বরং সে এটা ভেবে চিন্তিত ছিল যে শুরুতেই ডি র্যাঙ্ক পাওয়াটা তার প্রাপ্য কিনা। উত্তরে হিউ তাকে বলে যে সে জানে এবেল কতটা ট্যালেন্টেড, কিন্তু এটাও জানে যে সে একা কোনো ওয়াইভার্নকে হারাতে পারবে না। তার মানে নিশ্চয়ই ওয়াইভার্নদের সাথে লড়াইয়ে রিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা তাকে ডি র্যাঙ্ক পাওয়ার যোগ্য করে তোলে। ঠিক তখনই রিসেপশনিস্ট ফর্মালি রেজিস্টার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে অফিসে আসে। হিউ বাকি কাজটা তার উপর ছেড়ে দেয়, কারণ তার অনেক পেপার ওয়ার্ক জমে আছে। রিসেপশনিস্ট নেনা নিজের পরিচয় দিয়ে সাধারণ কিছু ইন্টারভিউ প্রশ্ন করা শুরু করে। সে রিওকে জানায় যে গিল্ডের রেজিস্ট্রেশনের পর 300 দিন পর্যন্ত সে গিল্ডের লজিংয়ে থাকতে পারবে, কিন্তু এরপর তাকে থাকার জন্য অন্য জায়গা খুঁজে নিতে হবে। এরপর সে রিওকে নতুন অ্যাডভেঞ্চারারদের জন্য গিল্ডের অফার করা ডানজন এক্সপ্লোরেশন কোর্সের সম্পর্কে জানায়। রিও সাথে সাথে সেই কোর্সে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করে। নেনা তাকে 2 দিন পর সকাল 9টায় মিটিং হলে আসতে বলে। এখানে ঘড়ির ব্যবহার আছে জেনে রিও বেশ অবাক হয়ে যায়। অ্যাবেলের সে বিশেষ জায়গাটি কি, আর ডানজনে গিয়ে রিও কি নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে, সব রহস্যের জট খুলবে আমাদের আগামী পর্বে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন অ্যানিমে আলাপে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই।